আজকে কথা বলবো হুমায়ূন আহমেদের আরও একটি উপন্যাস রুমালি নিয়ে। এই উপন্যাসটা বেশ আন্ডাররেটেড, মানে এটা দেখা যায় না বললেই চলে। অনেক বেশি পাঠক জনপ্রিয়তা পেলে এই বইটি নিয়ে হয়তো অনেক বেশি কন্ট্রোভার্সি হতো লেখকের জীবন নিয়ে। আমার মনে হয় লেখক এটা তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছে কিনা আমি বুঝতে পারছি না। যাই হোক, সে বিষয়ে কথা বলছি না। আমরা এখন চলে যাচ্ছি বইটির মূল গল্পে। গল্পটিতে আমরা দেখতে পাই 17 বছরের বয়সী একজন মেয়ে যার নাম মালিহা রুমালি এবং তার ডাকনাম বকুল। সে এসেছে নেত্রকোনায় একটি শুটিং করতে। চলচ্চিত্রটিতে সে অভিনয় করবে দিলু নামের একটি চরিত্রে। তার সঙ্গে এসেছেন তার মা সাবিহা বেগম। তার স্বপ্ন মেয়েকে অনেক বড় নায়িকা বানানো। সে মেয়েকে খুব কড়া শাসনে এবং নজরদারিতে রাখে সব সময়। বকুলের বাবা তাদের ছেড়ে অন্য জায়গায় বিয়ে করে চলে গিয়েছেন। তো এই চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিংটাই হচ্ছে নেত্রকোনার চণ্ডীগড় গ্রামে। এবার চলে যাচ্ছি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র, 40 বছর বয়সী পরিচালক মঈন খান। এখানে তাকে খুব আকর্ষণীয় এবং রহস্যময় একটি চরিত্র হিসেবে দেখানো হয়েছে। তিনি এমন একটি চরিত্র যে সবাইকেই খুব সহজেই মুগ্ধ করতে পারে, কিন্তু মুগ্ধ করতে তার কোনো অতিরঞ্জিত কিছু করতে হয় না। তার স্বাভাবিক আচরণ এবং গল্প বলার ধরন সবকিছুই মানুষকে খুব সহজেই মুগ্ধ করতে পারে। তার স্ত্রী এবং একজন মেয়ে রয়েছেন এবং মেয়েটির নামও বেশ অদ্ভুত। মেয়েটির নাম হচ্ছে অ্যান্টিনা এবং আসল নাম হচ্ছে এরিয়েল। আর এভাবেই শুটিং আগাচ্ছিল এবং শুটিংয়ের মাঝখানে মঈন খান বকুলকে বিভিন্ন ধরনের অদ্ভুত ধাঁধা এবং গল্পের মাধ্যমে মুগ্ধ করে রাখতেন। মানে তিনি খুব অদ্ভুত অদ্ভুত গল্প বলতেন, এছাড়াও ধাঁধা বলতেন। এছাড়াও তিনি বেশ মনস্তাত্ত্বিক বিষয়ও বকুলের সাথে গল্প করতেন এইসব বিষয়ে। একবার মঈন খান বকুলকে লতা ধর্ম নামের একটি ব্যাখ্যা দিয়েছিলেন, যেখানে তিনি বলেছেন লতা যেমন বেড়ে ওঠার জন্য শক্ত খুঁটিকে আঁকড়ে ধরে, তেমনই এই বয়সের মেয়েরাও, মানে এই বয়স বলতে হচ্ছে বকুলের বয়সী মেয়েরা, মানে 16-17 বছরের মেয়েরা তার চেয়ে শক্তিশালী বা বয়স্ক ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়। এছাড়াও ঝিনুক স্বভাবসহ আরও নানাবিধ বিষয় নিয়ে তিনি এমনভাবে বকুলকে প্রভাবিত করেন যে বকুল খুব আকর্ষণীয় বোধ করে তার প্রতি। এবং মঈনের প্রতি বকুলের এই আকর্ষণ বোধ এবং অতিরিক্ত যে গল্পগুজব, এসব সম্পর্কে এই চলচ্চিত্রের যে প্রধান নায়িকা পাপিয়া, সে হচ্ছে বকুলকে সতর্ক করার চেষ্টা করে। তবে সেসবে তেমন কোনো কাজ হয় না, বরং ছবির দৃশ্য বোঝানোর সময় তিনি যে জীবন এবং সৌন্দর্যের ব্যাখ্যা দিতেন তা নিয়ে বকুল পুরোপুরি মোহচ্ছন্ন হয়ে পড়ত। এছাড়াও একদিন মঈন বকুলকে বুঝিয়েছিলেন যে প্রধান নায়িকা পাপিয়া হলেও আসলে বকুলই এই ছবির প্রাণ এবং আসল নায়িকা। তো তার এই ধরনের কথা শুনে বকুলের মতো বয়সের একজন কিশোরীর তার প্রতি প্রভাবিত এবং আকৃষ্ট হওয়াটাই কিন্তু স্বাভাবিক। আর ঘটনা কিন্তু সেরকমই আগাতে থাকে। তো এসব কিছুর মাঝে আমরা আরেকটি ঘটনা দেখতে পাই, সেটি হচ্ছে সেই গ্রামেরই হাফেজ আলীর স্ত্রী জাহেদা নামের একজন কিশোরী ভবিষ্যৎবাণী করতে পারেন। মানে সেই গ্রামের মানুষরা বিশ্বাস করে যে জাহেদা যাই বলেন তাই হচ্ছে সত্যি হয়ে যায়। বকুল এসবে তেমন বিশ্বাসই করে না, তবে সে কৌতূহলবশত এবং সময় কাটানোর জন্য সেখানে যায়। তো সেখানে জাহেদা বকুলকে এবং বকুলের বাবাকে নিয়ে কিছু ভবিষ্যৎবাণী করে, যদিও বকুল সেসব কিছু বিশ্বাস করে না। আর কি ভবিষ্যৎবাণী করে সেটা আপনার উপন্যাসটা পড়লেই জানতে পারবেন। তবে শুটিং নিয়ে হচ্ছে জাহিদা খুবই জোর দিয়ে কিছু কথা বলেন। সে বলেন যে এই শুটিং কোনোদিন শেষ হবে না এবং সব লণ্ডভণ্ড হয়ে যাবে। এছাড়াও তিনি জানান যে পানিতে ডুবে একজন মারাও যাবেন। আর শেষে কি আসলে এমন কিছু হয় নাকি সেটা জানার জন্য আপনাদের উপন্যাসটা পড়তে হবে, বা আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। এরপর একদিন নদীর পাড়ে শুটিং চলাকালীন হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয় এবং মঈন খান বৃষ্টিতে ভিজতে ভিজতে ক্যাম্পে যাবেন বলে দেন এবং তার সঙ্গে বকুলও যাওয়ার জন্য জিদ ধরে। ফলে তারা ভিজতে ভিজতে আসতে থাকে এবং তাদের যেই শুটিংয়ের আরও লোকজন তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যেই প্রায় অন্ধকার হয়ে আসে এবং তীব্র ঝড় শুরু হয় এবং ঝড়ের তীব্রতা বাড়তে থাকায় তারা একটি স্কুল ঘরে আশ্রয় নেয়। আর এই অবস্থায় বকুল মঈন খানের প্রতি তীব্র আবেগ এবং অনুভূতির একটি মোহের ভেতরে পড়ে যান এবং সেই সময়টাতে নিজেকে সবচেয়ে বেশি সুখী মানুষ বলে মনে করেন।
তার একটু পরে তাদেরকে খুঁজতে টর্চ লাইট নিয়ে আবার শুটিংয়ের লোক চলে আসেন এবং তাদেরকে আবার নিয়ে যান। তবে অন্ধকারের মধ্যে তাদের এমন অবস্থায় থাকার কথা তার মা যখন শুনে এবং শুটিংয়ের অন্যান্যরাও এসব নিয়ে অনেক কানাঘুষা করতে থাকে যে সেখানে কি হয়েছিল। তার মাও, বকুলের মাও হচ্ছে বকুলকে অনেক কথা শোনায় এবং তাকে নষ্ট মেয়ে বলে গালি দেয়। তবে এই ঝড়ের ফলে বকুলের মইনের প্রতি আকর্ষণের তীব্রতা আরও বেড়ে গিয়েছিল, যেটা জানতে পেরে মইনের স্ত্রী মীরা সেখানে না থাকলেও তাকে দূর থেকে একটা চিঠি পাঠায় এবং সেখানে মইনের স্ত্রী মইন সম্পর্কে নানা ব্যক্তিগত বিষয় জানাতে বাধ্য হয় এবং তার এবং মইনের মধ্যে যে সম্পর্কটা এখন আর ভালো নেই, এটা কী কারণে ভালো নেই, এছাড়াও তাদের যে সন্তান রয়েছেন এরিয়েল, তার সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ রহস্য আর কি উদ্ঘাটন করে। আর এরপরে কি হয়েছিল বা চিঠিতে আসলে কী লেখা ছিল এবং উপন্যাসের শেষে কী হয়েছিল, এসব কিছু আপনার উপন্যাসটা পড়লে জানতে পারবেন। এছাড়াও উপন্যাসে আরও অনেক ঘটনা ছিল এবং চরিত্র ছিল যেগুলোকে আমি বাদ দিয়েই বলেছি। আসলে এটা এমন একটা উপন্যাস যেটা পড়তে হয়তো ভালো লাগবে, মানে কিছু কিছু উপন্যাস থাকে না যে তেমন আহামরি কিছু না হলেও পড়তে কিন্তু আমাদের ভালো লাগে, এটাও আর কি তেমন একটা উপন্যাস। তবে বয়সের এই অসমতা ব্যক্তিগতভাবে আমার পছন্দ না, সেই হিসাবে কাহিনীটা আমার তেমন একটা ভালো লাগেনি। এছাড়াও লেখকের ব্যক্তি জীবনের সাথে আমি বিষয়টা মিলিয়ে ফেলছিলাম, তাই আমার কাছে আরও বেশি অদ্ভুত লেগেছে। আপনারা চাইলে উপন্যাসটা পড়ে দেখতেই পারেন, তবে পড়তেই যে হবে এমন কোনো উপন্যাস এটা না। আজকের মতো এখানেই রিভিউ শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রিভিউ নিয়ে। ভালো থাকবেন সবাই।